দেশ থেকে মব সম্রাটের শাসনের অবসান ঘটেছে, কিন্তু মবের অবসান এখন পর্যন্ত ঘটল না। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী বারবার প্রতিশ্রুতি দিয়েছেন এদেশে মব আর অ্যালাউ করা হবে না, মবের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না, কিন্তু মবকে যেন থামানোই যাচ্ছে না। প্রফেসর ইউনূসের দেখিয়ে দেওয়া মেটিকুলাস যে মবের পথ, সেই পথটাকে এখনও অনুসরণ করে চলেছে এদেশের কিছু মববাজ, কিছু ধর্মান্ধ গোষ্ঠী, যাদের অল্প কথাতেই ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, আর সেই আঘাতটা যখন বিপক্ষ মতের লোকজন দেয় কথা বলে তখন বেশি আঘাত লাগে, কিন্তু নিজেদের পক্ষের মানুষজন যখন ওয়াজের নামে বিভিন্ন রকমের ধর্ম অবমাননা কন্টিনিউ করে চলে তখন তাদের অনুভূতিতে এতটুকু আঘাত লাগে না। মবের ঘটনা, ভয়াবহ মবের ঘটনা এবং হত্যাকাণ্ডের ঘটনা আজকেও ঘটেছে কুষ্টিয়াতে একটা দরবার শরীফে হামলা করা হয়েছে। সেখানে সেই দরবারের প্রধান পীর সাহেবকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ দেশটা কোথায় চলেছে, এই দেশটার পরিণতি কোন দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন প্রফেসর ইউনূস, যে মবের রাজত্ব কায়েম করেছেন, সেই মবের রাজত্ব থেকে এই দেশটাকে উদ্ধার করা কতটা কঠিন হয়ে পড়েছে সেটা আমরা এখন এসে বোধহয় হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই যে কুষ্টিয়ায় যে আস্তানায়, যে পীরের আস্তানায় আক্রমণ করা হলো, এই পীরের বিভিন্ন কর্মকাণ্ড, বিভিন্ন কথা, অনেকের গা জ্বালার বিষয় হয়েছে, অনেকের অনুভূতিতে আঘাত লেগেছে। আওয়ামী লীগ সরকারের আমলেও এটা নিয়ে অনেকবার উত্তেজনাকর পরিস্থিতি আমরা দেখেছি, কিন্তু সবথেকে পজিটিভ যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ওই যাদেরকে আমরা ফ্যাসিস্ট বলি, সেই ফ্যাসিস্টের আমলে উত্তেজনা হয়েছে বটে, কিন্তু সেখানে মব করার সাহস কেউ পায়নি, পিটিয়ে মেরে ফেলার সাহস কেউ পায়নি। কিন্তু প্রফেসর ইউনূসের 1.5 বছর যেটা শিখিয়ে গেছেন তিনি এ দেশে, সেই শিখিয়ে যাওয়ার পরে এই মব করে যে কাউকে মেরে ফেলা, যে কোনো আস্তানা পুড়িয়ে দেয়া, এটা নতুন কোনো ঘটনা নয়। প্রফেসর ইউনূসের আমলে শতাধিক মাজার ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে সারা বাংলাদেশে, সেই খবরটা আমরা জানি। এবার কুষ্টিয়াতে কি হলো, বিকেল 5টার দিকে কুষ্টিয়ার এসপি এই তথ্য নিশ্চিত করেছেন গণমাধ্যমকে, এবং গণমাধ্যমে খবর আসার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়ে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। কুষ্টিয়ার স্থানীয় একটা অনলাইনের একটা ভিডিও এবং যমুনা টেলিভিশনের প্রকাশ করা একটা ভিডিওতে আমরা দেখেছি সেই রোমহর্ষক ঘটনা। চলুন একটু ঘটনার ভেতরে ঢুকি এবং ভেতরে ঢুকে বোঝার চেষ্টা করি কি হলো সেখানে এবং ভিডিওতে কি দেখা গেল। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কুষ্টিয়াতে একটি মাজারে, একটি আস্তানায় আক্রমণ করে সেই আস্তানার পীরকে মেরে ফেলা হয়েছে, সাথে তার সহযোগী আরও 3 জনকে গুরুতর জখম করা হয়েছে। 4 জনকে জখম করা হয়েছিল হাসপাতালে নিলে সেই মাজারের পীর শামীম তিনি মারা যান এবং তার 3 সহযোগী গুরুতর অবস্থায় হাসপাতালে আছেন। তাদেরকে হয়তো উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হবে। এরকম পরিস্থিতি। বাংলা ট্রিবিউনের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে দরবার শরীফে হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর, অগ্নিসংযোগ। আমরা একাধিক সংবাদ শিরোনাম আপনাদেরকে দেখাতে চাই কারণ হচ্ছে যে গণমাধ্যমও কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে সেগুলো আমাদের জানা উচিত, জানা দরকার। সমকালের শিরোনামটা দেখে নিন, সমকালের এই ফটোকার্ডটা বলছে কুষ্টিয়ায় দরবার শরীফে হামলা, আগুন, দরবার প্রধানকে পিটিয়ে হত্যা। কিন্তু সবথেকে মজার ব্যাপার হচ্ছে এদেশে সবথেকে ভয়াবহ মবের শিকার যে পত্রিকাটা দৈনিক প্রথম আলো, যে পত্রিকাটাকে মব করে পুড়িয়ে দিয়ে একেবারে ধূলিসাৎ করে দেয়া হয়েছিল, সেই পত্রিকার শিরোনামটা দেখুন। সেখানে তারা বলছে কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর, আগুন। এই পীরকে তারা কথিত পীর বলছে। তার মানে এই পত্রিকার সুর এবং নিউজের ঢং, শব্দ ব্যবহার, এটা মববাজদের একটা উস্কানি দেওয়ার জন্য যথেষ্ট। ঠিক একই শিরোনাম করেছে আমরা
যেখান থেকে আপনাদেরকে কিছু ভিডিওর অংশ দেখাবো সেই যমুনা টেলিভিশনকেও আমরা দেখেছি এই ঘটনাকে বলতে যে কথিত পীর, এই মানে তারা এই পীরকে পীর মানতেই রাজি না, তারা কথিত পীর বলতে চায়, যে বক্তব্যটা এই মববাজদের যারা আজকে মববাজি করেছে। এখন কারা মববাজি করলো? কুষ্টিয়াতে আমরা দেখেছি যে কুষ্টিয়ার যে 4টা আসন, সেই 4টা আসনে মাত্র একটা আসনে, এই আসন দৌলতপুরের যেখানে ঘটনাটা ঘটেছে, কুষ্টিয়া দৌলতপুর আসনে, দৌলতপুরের ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামে এই ঘটনাটা ঘটেছে। দৌলতপুরে একটা মাত্র আসনে গত নির্বাচনে বিএনপি বিজয়ী হয়েছে। রেজা আহমেদ বাচ্চু মোল্লা তিনি এমপি হয়েছেন, বিএনপির বেশ পুরনো নেতা। তার পিতাও এমপি ছিলেন, পচা মোল্লা যার নাম, তিনিও এমপি ছিলেন। পিতা পুত্র দুইজনই একাধিকবার এমপি হওয়ার সৌভাগ্য তাদের হয়েছে। একমাত্র এই কুষ্টিয়ার এই সিটটিতে বিএনপি বিজয়ী হয়েছে, বাকি 3টাতে জামাত বিজয়ী হয়েছে। এরকম একটা পরিস্থিতিতে বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছেন যে কোনো ধরনের মব অ্যালাউ করা হবে না, তখন আমার মনে হয় যে বাচ্চু মোল্লার ওপরে দায়টা অনেক বেশি চলে আসবে, যে তার আসনে কেন এত বড় একটা মব তৈরি হলো, এটা কারা করলো। আমরা ভিডিওতে যে দৃশ্য দেখেছি সেখানে কিন্তু ওই লেবাসধারীদের খুব কম দেখেছি। অনেক ঘটনাতেই সারা দেশে বিগত সময়ে প্রফেসর ইউনূসের আমলে যে শতাধিক মাজার ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে ধর্মীয় লেবাসধারীদের বেশি দেখেছি আমরা। লেবাসধারীরা এই কাজগুলো করেছে, তারা ওয়াজে প্রকাশ্যে বলেছে মাজার ভেঙে গুড়িয়ে দাও, এবং তার অনুসারীরা গিয়ে মাজার ভেঙে গুড়িয়ে দিয়েছে। কিন্তু এই ঘটনায় আমরা লেবাসধারীদের কম দেখেছি। সবথেকে বেশি দেখেছি বাচ্চা কাচ্চাদের, যাদের বয়স 16, 14, 18, 20 এরকম, এই সংখ্যা সব থেকে বেশি। আমরা 2টা জায়গা থেকে আপনাদেরকে 2টা ভিডিও দেখাতে চাই, তারপরে ঘটনার বর্ণনাতে আসতে চাই। একটা কুষ্টিয়ার স্থানীয় একটা অনলাইন, তারা মোবাইলে ধারণ করা একটা ভিডিও প্রকাশ করেছে, যে ভিডিওটা হামলার শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়েছে তার একটা মানে ধারণা পাওয়া যায়। সেই ভিডিওটার আংশিক একটু অংশ দেখে আসুন। সর্বশেষে গিয়ে যে পীরের রুমে আক্রমণ করা হলো এবং সেখান থেকে একজনকে বের করে পিটিয়ে বাইরে নিয়ে আসা হলো এবং সেই রুমটা ভাঙচুর করা হলো। সেই রুমে পীর সাহেব থাকেন এবং সেই রুমটা ভাঙচুর, পরবর্তীতে সেই রুমে আগুন দেওয়া, এবং সেখানে আমি এই ভিডিওতে স্পষ্ট দেখেছি, এই সিসি ক্যামেরার লাইন খোল, হার্ড ডিস্ক কোথায় দেখ, সিসি ক্যামেরার হার্ড ডিস্ক নষ্ট কর, কোনো লাইন যেন থাকে না, লাইন খুলে ফেল, হার্ড ডিস্ক নষ্ট কর, হার্ড ডিস্ক নিয়ে নে, এই কথাগুলো বলতে শুনেছি এই ভিডিওতে। যে প্রকাশিত ওই অনলাইন পত্রিকার যে ভিডিও, সেই ভিডিওর শেষ দিকে আমরা এই বক্তব্যগুলো শুনেছি। স্পেসিফিক ওই বক্তব্যগুলো একটু শুনে আসুন। তার মানে এটা বোঝা যায় যে এটা সংঘবদ্ধ একটা আক্রমণ। সিসিটিভির ফুটেজ গায়েব করতে হবে, হার্ড ডিস্ক গায়েব করতে হবে, এটা যাদের মাথায় ছিল, এই একটা প্রমাণই বলে দেয় এটা একটা সংঘবদ্ধ আক্রমণ। এটা কোনো বিচ্ছিন্ন ওই কি বলে জনতার আক্রমণ না, এটা একটা পরিকল্পিত আক্রমণ, এবং পরিকল্পনা যারা করেছে তারাই ওই রুমে ঢুকে আগে সিসিটিভির ফুটেজ গায়েব করার প্ল্যান করেছে, যেন এই ঘটনার কোনো প্রমাণ না থাকে। চিন্তা করেন একবার গণমাধ্যম কি বলছে। গণমাধ্যম বাংলা ট্রিবিউনের খবরে যদি আমরা যাই, তাহলে বলছে যে দৌলতপুর উপজেলায় কোরআন অবমাননার অভিযোগ তুলে একটি দরবার শরীফে হামলা চালিয়ে এক পীরকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় দরবার শরীফে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। অগ্নিসংযোগ কিভাবে করে একেবারে ম্যাসাকার করা হয় সেটা যমুনা টিভির সৌজন্যে একটু ভিডিও ফুটেজ দেখে আসুন।
এই যে পুড়িয়ে ভেঙে একেবারে শেষ করে ফেলা হলো এবং দীর্ঘ সময় ধরে এটা করা হলো, কিন্তু সেখানে পুলিশ তাদেরকে নিবৃত্ত করার বিন্দুমাত্র চেষ্টা করেনি। ফায়ার সার্ভিসের লোকজন একদিকে আগুন নিভাচ্ছে, অন্যদিকে ভাঙচুর চলছে, পুলিশ সেখানে দাঁড়িয়ে দর্শকের ভূমিকা পালন করেছেন, এমন দৃশ্য আমরা দেখেছি। দুপুরের পরে এই ঘটনা শুরু হয় ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় অবস্থিত শামীম বাবার দরবার শরীফে এই হামলার ঘটনা ঘটে। নিহত পীর আব্দুর রহমান ওরফে শামীম, যার বয়স 65 বছর, ফিলিপনগর গ্রামের মৃত জেসের আলীর ছেলে। তিনি ঢাকায় পড়াশোনা শেষ করে শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন, পরে এলাকায় ফিরে একটি দরবার শরীফ গড়েন। এই শামীম তিনি ঢাকার মানে উচ্চশিক্ষা শেষ করে ঢাকার একটা ইন্টারন্যাশনাল একটা বিদেশি স্কুলে শিক্ষকতা করেছেন দীর্ঘদিন সময়। তারপরে কিভাবে তার এই পীর যাত্রা শুরু হয়েছে সেটা আমরা জানি না। কোনো একটা ভাবে এই পীর যাত্রা তার শুরু হয়েছে। একটা বিদেশি স্কুলে শিক্ষকতা যিনি করতেন তিনি কেন এই লাইনে গেলেন, আধ্যাত্মিক লাইনে তিনি কেন চলে গেলেন, সেটা তো তার একমাত্র ব্যক্তিগত পছন্দ। তাকে নিয়ে বিতর্ক সেই 2020-21 সাল থেকে আমরা শুনে আসছি যে তিনি বিতর্কিত কথা বলছেন। তার এক ভক্ত, আমরা দেখেছি এরকম খবরও অনেক দিন আগে, তার এক ভক্ত মারা গেছেন। মারা যাওয়ার আগে সেই ছেলেটি ওসিয়ত করে গিয়েছিল যে আমার মৃত্যুর পরে কিভাবে কবর দেয়া হবে সেটা। সে ওসিয়ত করে গিয়েছিল যে তার মৃত্যুর পরে তার এই বাবার দরবারে যেন উৎসব মুখর পরিবেশেই তাকে দাফন করা হয়। সেটা করতে গিয়ে এই পীর এবং পীরের সহযোগীরা বেশ বিপদে পড়েছিলেন, বিপাকে পড়েছিলেন। সেরকম ঘটনা আমরা কয়েক বছর আগে দেখেছি। কিন্তু সেই সময় কেউ এখানে মব তৈরি করে ভাঙচুর, পুড়িয়ে দেয়া, হত্যাকাণ্ড এই সাহস পায়নি। সেটা ছিল আওয়ামী লীগের সময়। আওয়ামী লীগের সময় কেউ মব করার সাহস পায়নি, এটা আমরা দেখেছি। কিন্তু আমরা যাদেরকে ফ্যাসিস্ট বলছি, দুর্নীতিবাজ বলছি, তাদের আমলেও যেটা সম্ভব হয়নি সেই জিনিসটা আমরা বাংলাদেশে এখন প্রতিষ্ঠিত করে ফেলেছি প্রফেসর ইউনূসের কল্যাণে। পুলিশ এবং স্থানীয় লোকজন জানান 2021 সালের মে মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ বিভিন্ন অভিযোগে শামীমের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা হয়েছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপরে জামিন নিয়ে তিনি আবারও কার্যক্রম শুরু করেন। স্থানীয় লোকজনের দাবি তিনি প্রকাশ্যে কোরআন অবমাননাকর মন্তব্য করেছেন। কিন্তু যে ভিডিওটা ছড়িয়ে দেওয়া হয়েছে সেটা অনেক বছর আগের ভিডিও। সেই ভিডিও ছড়িয়ে দিয়ে নতুন করে উত্তেজনা তৈরি করে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটা ওই যে আমরা যে মানে ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখালাম, সিসিটিভির ফুটেজ গায়েব কর, হার্ড ডিস্ক কোথায় খুঁজে বের কর, এই ঘটনাতেই প্রমাণ করে যে এটা একটা পরিকল্পিত কাজ এবং তার শত্রুপক্ষ এটা করেছে, পুরনো ভিডিও ভাইরাল করে দিয়ে এই কাজগুলো করেছে। এই ঘটনাগুলো পুলিশ সুপার, কুষ্টিয়ার পুলিশ সুপার জসিমউদ্দিন তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই পীরের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, তাতে কোরআন নিয়ে আপত্তিকর বক্তব্য আছে, কিন্তু ভিডিওটি অনেক আগের। সেটি সম্প্রতি ছড়িয়ে পড়ায় এলাকার মানুষ সেখানে হামলা চালান। শামীমকে উদ্ধার করা হলেও বিক্ষুব্ধ লোকজনের তুলনায় পুলিশ কম ছিল। কি অজুহাত? পুলিশ কম ছিল, এজন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি, তাকে পিটিয়ে মেরে ফেলেছেন স্থানীয় লোকজন। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে। এখন শান্ত তো হবেই। এখন ওদের কাজ তো হয়ে গেছে, ওদের যে মূল কাজ সেটা তো হয়ে গেছে। ওখানে একটা আস্তানা সেখানে থাকতে দেবে না, সারা দেশে কোনো পীরের আস্তানা থাকতে দেওয়া হবে না। এ তো শামীম বাবার পীর, কত বড় বড় মানে সিলেটের শাহজালাল মাজার, সেখানে যে এখন পর্যন্ত আক্রমণ হয়নি, কিংবা প্রফেসর ইউনূসের আমলে আক্রমণ হয়নি, সেটাই তো আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য। লালনের মাজারেও আক্রমণের চেষ্টা করা হয়েছে একাধিকবার। এই ব্যাপারগুলো তো আমরা প্রফেসর ইউনূসের আমলে দেখেছি। এই যে ঘটনাগুলো ঘটছে এবং বর্তমান সরকারের আমলেও ওই মেটিকুলাস শাসন ব্যবস্থার ধারাবাহিকতা শুরু যদি হয়ে যায় তাহলে এটা বর্তমান সরকারের জন্য খুবই বিব্রতকর। আবার বলছি, এটাও যেটা বললাম শুরুর দিকে, যে এই দৌলতপুর আসনের বিএনপির এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা, তার উপরেও দায় পড়বে যে তার আসনে এই ধরনের ঘটনা কেন ঘটছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চয়ই এটা দেখবেন এবং এই পরিকল্পনা যারা করেছে,
এই পরিকল্পনা যারা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এটা জনতার সংঘবদ্ধ কর্মকাণ্ড বলে তাকে ইনডেমনিটি দিয়ে দেয়া যাবে না। যদি ইনডেমনিটি দিয়ে দেয়া হয়, তাদেরকে যদি দায় মুক্তি দিয়ে দেয়া হয় যে কে মেরেছে আমরা তো জানি না, অনেক জনগণ মেরেছে, তাহলেই সমস্যা। যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম যে সিসিটিভি ফুটেজ গায়েব করার চেষ্টা করছে, ওদেরকে গ্রেপ্তার করলেই প্রকৃত রহস্য বেরিয়ে আসবে যে এই ঘটনার পরিকল্পনা কারা করেছে, এই ঘটনা বাস্তবায়ন কারা করেছে এবং পেছনে কারা রয়েছে গডফাদার হিসেবে। আমাদের সমাজটা কেন এমন হবে না যে প্রত্যেকটা মানুষই তার মতামত তার মতো করে দেওয়ার অধিকার রাখবে? এখন যদি আমি ইসলাম ধর্মের কথা বলি, তাহলে ইসলাম ধর্মকে কি আমরা এতটাই ঠুনকো করে ফেলছি যে সামান্য কেউ একটু কথা বললেই আমাদের অনুভূতিতে আঘাত লাগছে, মনে করছি যে অবমাননা করে ফেললো, তাকে মেরে ফেলতে হবে? এই যে মেরে ফেলার যে ব্যাপারটা, এটা ইসলাম কবে, কোথায়, কিভাবে আমাদেরকে শেখালো? ইসলাম তো অশান্তির ধর্ম নয়, ইসলাম তো শান্তির ধর্ম। ইসলাম তো প্রত্যেকের মত প্রকাশের অধিকার দিয়েছে। যদি অন্য কেউ মত প্রকাশের অধিকার না পায়, তাহলে তো ইসলাম শান্তির ধর্ম আর থাকলো না। ইসলাম যে মহান শান্তির ধর্ম, সেই ধর্মকে কিছু কিছু ধর্ম ব্যবসায়ী এদেশে অশান্তির ধর্ম হিসেবে সংজ্ঞায়িত করে ইসলামকে ধ্বংস করার যে চক্রান্তে লিপ্ত, তারা কি জানে যে এই দেশে ইসলাম তার বাবারা যে মুসলমান ধর্ম গ্রহণ করেছিল এবং মুসলমান হিসেবে আমরা যে ধর্মচর্চা করছি, সেটা ঐতিহাসিকভাবে এই দেশে যে পীর মুর্শিদরা এসেছিলেন তাদের প্রচার করা ধর্মের বাণী শুনে উদ্বুদ্ধ হয়ে, অনুপ্রাণিত হয়ে এদেশের অন্য ধর্মের, বিশেষ করে বেশিরভাগই সনাতন ধর্মের মানুষগুলো মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের আদর্শ বুকে নিয়ে তারা ধর্মচর্চা শুরু করে। তারা এই পীর মুর্শিদ অলি আল্লাহ এদের অবদান অস্বীকার করতে চায়। হ্যাঁ, বলতে পারেন যে এই শামীম, তার সঙ্গে তোর ইসলাম প্রচারের কোনো সম্পর্ক নেই, কিন্তু ঐতিহ্য তো একটা ব্যাপার রয়েছে। এদেশে যদি আপনি পীরের মাজার ভাঙেন, তাহলে হযরত শাহজালাল, শাহ মখদুম, শাহপরাণ, শাহদৌল্লাহ, তাদের যে অবদান এদেশে, সেই অবদানকে তো আপনি অস্বীকার করছেন পরোক্ষভাবে। আপনি মনে করছেন যে আকাশ থেকে টুক করে বাংলাদেশের এই ভূখণ্ডে ইসলাম পড়েছে আর আমরা সবাই মুসলমান হয়ে গেছি। আমরা বোধহয় ভুল পথে আছি এবং ভুল পথে ধাবিত হচ্ছি। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।